নমস্কার, ইনফরমেশন ব্যুরো ইউটিউব চ্যানেলে আজকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যেহেতু আমাদের থাম্বনেইলের মধ্যে অলরেডি মেনশন করা আছে যে আমি আ গত ২ জানুয়ারিতে হয়ে যাওয়া এইচএসএলসির প্রি বোর্ড এক্সামিনেশনের শ্রীভূমি ডিস্ট্রিক্টের আ জেনারেল সায়েন্স পেপার একটির এমসিকিউটি সমাধান করব। তো তোমরা যারা ছাত্রছাত্রী ভিডিওটি দেখছো, তোমরা নিজের প্রশ্নের সঙ্গে এমসিকিউগুলো চেক করে নেবে যে তোমরা কতটা শুদ্ধ হয়েছে এবং কতটা ভুল আছে। ঠিক আছে? আ তো ভিডিওটি বেশি দীর্ঘায়িত না করে শুরু করছি আমি। তো আমাদের প্রথম প্রশ্নে কী দেওয়া আছে? নিম্নের কোন বিয়োজন বিক্রিয়াটি আলোক শক্তির সাহায্যে বিয়োজিত হয়? তো আলোক শক্তির সাহায্যে বিবেচিত হয় যদি বলা হয়, তাহলে আমাদের আ বইয়ের মধ্যে আমরা দেখে নেব ৯ নম্বর পেজের ঠিক নিচের দিকে দেওয়া আছে যে AgCl2 সূর্যালোক এবং 2AgCl2 ডাইরেক্ট এখান থেকে কিন্তু কোয়েশ্চনটি দিয়েছে। ঠিক আছে? তো এই অপশনটি দেখো কোথায় দেওয়া আছে? সিতে দেওয়া আছে। তো আমাদের অপশন সিটি হয়ে যাবে কারেক্ট, বাকি এ, বি আর ডি এগুলো রং হয়ে যাবে। ঠিক আছে? তো নেক্সট আমরা ২ নম্বর প্রশ্নের দিকে যাই। নিম্নের কোনটি সাইক্লোহেক্সেনের অণুর আণবিক সংকেত? তো সাইক্লোহেক্সেন যদি বলে তাহলে আমাদের যেতে হবে ৪ নম্বর চ্যাপ্টারের মধ্যে। তো ৪ নম্বরের মধ্যে সুন্দর করে সাইক্লোহেক্সেন বা এগুলোর স্ট্রাকচার সম্পূর্ণভাবে দেওয়া আছে। তো সাইক্লোহেক্সেন যদি বলে, দেখবে এখানে আমাদের দেওয়া আছে যে সাইক্লোহেক্সেনের যেটি আণবিক সংকেত এটি হলো C6H12। ঠিক আছে? C6H12 হলো সাইক্লোহেক্সেনের আণবিক সংকেত। আর C6H6 হলো বেনজিনের আণবিক সংকেত। তো বেনজিন আর সাইক্লোহেক্সেন দুটোটা সমান নয়। বেনজিন হলো ডাবল বন্ড আর সিঙ্গেল বন্ডের মিক্সচার, আর সাইক্লোহেক্সেনে শুধুমাত্র সিঙ্গেল বন্ড আছে। ঠিক আছে? এটি হলো হাইড্রোজেনের মানে হাইড্রোকার্বন দেওয়া আছে। তো আমাদের অপশন এটি হয়ে যাবে শুদ্ধ। তো নেক্সট কোয়েশ্চেন যেটি আছে ৩ নম্বর কোয়েশ্চেনের অ্যাসারশন রিজন বর্তমানে আমাদের খুব একটি চর্চিত একটি বিষয় আমাদের এমসিকিউর মধ্যে। তো অ্যাসারশনের মধ্যে দেওয়া আছে কি, মানে উক্তির মধ্যে দেওয়া আছে জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেন আয়তন অক্সিজেন আয়তনের দ্বিগুণ। উক্তি। তার কারণ দেওয়া আছে জলের অণুতে হাইড্রোজেন অক্সিজেন অনুপাত 1:2। তো উক্তি আর কারণ দুইটার মধ্যে কিছুটা একটা অমিল দেখা যাচ্ছে, কারণ জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেন আয়তন অক্সিজেন আয়তনের দ্বিগুণ। এটা তো ঠিক আছে, হাইড্রোজেন আছে দুইটা অণুতে আর অক্সিজেন আছে একটা, যার জন্য তার সংখ্যা হলো H2O। কিন্তু তার জলের অণুতে হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাত 1:2, এই জিনিসটা ঠিক মানা গেল না, কারণ হাইড্রোজেন যদি দুইটা থাকে তাহলে 2 হবে, আর অক্সিজেন যদি একটা থাকে তাহলে 1 হয়, মানে 2:1 অনুপাত কত ছিল? কিন্তু এখানে দেওয়া আছে 1:2। দ্যাট মিনস আমাদের কারণটি ঠিক নয়, কিন্তু উক্তিটি ঠিক আছে। তো দেখে নিই আমাদের অপশনের মধ্যে কী দেওয়া আছে। অপশনের মধ্যে প্রথমে দেওয়া আছে এ এবং আর উভয়ই শুদ্ধ এবং এ আর সঠিক ব্যাখ্যা। এটা তো ভুল হবে, কারণ আমি বুঝলাম যে শুধুমাত্র এই শুদ্ধ। তো এ শুদ্ধ আছে অপশন সিতে, শুধু এ শুদ্ধ এবং আর অশুদ্ধ, যার জন্য অপশন সি হয়ে যাবে ৩ নম্বর প্রশ্নের শুদ্ধ উত্তর। নেক্সট আছে আমরা ৪ নম্বর প্রশ্নের দিকে। নিম্নে দেওয়া বিক্রিয়াগুলির মধ্যে কোনগুলি তাপবর্জ্য বিক্রিয়া? তাপবর্জ্য বিক্রিয়া যদি বলা হয় তাহলে আমাদের চ্যাপ্টার 1 এর দিকে যেতে হবে। তো চ্যাপ্টার 1 এ তাপবর্জ্য, তাপগ্রাহী, গোলযোগের জারণ বিজারণ নানান ধরনের বিক্রিয়ার বিষয়ে সম্পূর্ণ ডিটেলসে দেওয়া আছে। তো প্রথম অপশনটি হলো প্রাকৃতিক গ্যাসের দহন। প্রাকৃতিক গ্যাসের দহন করলে যে তাপ উৎপন্ন হয় এটা আমরা সবাই জানি, যার জন্যে এটা ঠিক আছে। ২ নম্বরটা শাকসবজির পচনের ফলে মিশ্র সার উৎপন্ন। তো এটাও ঠিক আছে। ফেরাস সালফেটকে ফেরিক অক্সাইড দিয়ে বিয়োজিত করা। দেখো, ফেরাস সালফেটকে ফেরিক অক্সাইড যদি বিয়োজিত করতে হয় তাহলে আমাদের তাপ দিতে হবে। এটা তাপগ্রাহী হবে, তাপবর্জ্য নয়, যার জন্যে থ্রি যেটা অপশন যেটা আছে সেটা ভুল হয়ে যাবে। তারপর আছে শ্বসন। শ্বসনের মধ্যে তো তাপ উৎপন্ন, এটা আমরা সবাই জানি, যার জন্যে 1, 2 আর 4, 1, 2 আর 4 আমাদের অপশন সিতে আছে, তাই অপশন সি হয়ে যাবে ৪ নম্বরের শুদ্ধ উত্তর। নেক্সট আছে আমাদের ৫ নম্বর প্রশ্ন। ৫ নম্বর প্রশ্নে বলা আছে নিম্নের কোন প্রক্রিয়াটি অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে ব্যবহার করা হয়? তো এই প্রশ্নটি এসেছে আমাদের ৩ নম্বর চ্যাপ্টার থেকে। ৩ নম্বর চ্যাপ্টারের মধ্যে ধাতুর সক্রিয়তা শ্রেণীর বিষয়ে দেওয়া আছে। তো আমরা যদি এই পেজের উপরের দিকে আমরা যদি দেখি, পেজ নম্বর 50-র উপরের দিকে, তাহলে দেখব যে অ্যালুমিনিয়াম আছে সক্রিয়তা শ্রেণীর পুরা উপরের দিকে, এবং সেখানে তড়িৎ বিশ্লেষণ দেওয়া আছে। তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যালুমিনিয়াম বা ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই প্রত্যেকগুলো ধাতুকে আমরা তার আকরিক থেকে সঠিকভাবে নিষ্কাশন করতে পারবো। তো অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমরা যদি তার ধাতু থেকে নিষ্কাশন করতে হয় তাহলে আমাদের বিদ্যুৎ বিজারণ প্রক্রিয়াটি বেশি ব্যবহার করতে হইবে। কার্বন বিজারণ নয়, তাপ জারণ নয়, দগ্ধীকরণ নয়, এগুলো হবে না। তো অপশন ডি হয়ে যাবে ৫ নম্বরের শুদ্ধ উত্তর। তারপরে আমরা চলে আসি কোয়েশ্চেন নম্বর 6 এর দিকে।
হাইয়ার দ্য মানে অম্ল এবং ক্ষারের জলীয় দ্রবণের জন্য নিম্নের কোন বিবৃতিগুলো সত্য? তো অম্ল ও ক্ষার মানে আমাদের অম্ল এবং ক্ষারের যদি কথা বলা হয় তাহলে পিএইচের কথা চলে আসে। তো প্রথম অপশনের মধ্যে দেওয়া আছে পিএইচের মান বেশি হলে অম্ল শক্তি বেশি। তো পিএইচ স্কেলের মধ্যে আমরা জানি 0 থেকে নিয়ে মানে 14 পর্যন্ত আছে। তো যদি 7 থেকে নিচে মান চলে আসে তাহলে আমরা বলবো কি এটা আম্লিক, এবং 7-এর উপরে গেলে কি বলবো আমরা ক্ষারকীয়। তো পিএইচের মান বেশি হলে অম্ল শক্তি বেশি, এটা তো ঠিক নয়, এটা ঠিক হবে না, তো যার জন্য অপশন এ হয়ে যাবে ভুল। তারপর অপশন 2তে দেওয়া আছে কি পিএইচের মান বেশি হলে অম্লের শক্তি কম, পিএইচের মান বেশি হলে অম্লের শক্তি কম। তো পিএইচের মান বেশি মানে 7 থেকে যদি বেশি হয় তাহলে অম্লের শক্তি নিশ্চয়ই কম হয়ে যাবে, কারণ এটা হলো ক্ষারকীয় হয়ে যাবে, যার জন্য অপশন 2 তো শুদ্ধ আছে। তারপর অপশন 3 দেওয়া আছে পিএইচের মান বেশি হলে ক্ষারের শক্তি বেশি, এটাও শুদ্ধ আছে, কারণ পিএইচের মান বেশি মানে 7 থেকে বেশি হলে ক্ষারের শক্তি বেশি হয়ে যাবে। অপশন 4 যা দেওয়া আছে পিএইচের মান বেশি হলে ক্ষারের শক্তি কম, পিএইচের মান যদি বেশি হয় তাহলে ক্ষারের শক্তি কীভাবে কম হবে? এই যে অপশন 3 দেওয়া আছে ক্ষারের শক্তি বেশি বললাম, তাহলে তো 3 যদি শুদ্ধ হয় তাহলে 4 ভুল হবে নিশ্চয়ই, তার জন্য অপশন 2 এবং 3 এই দুইটি শুদ্ধ এই 6 নম্বর প্রশ্নের জন্য। ঠিক আছে, তারপরে আসছে আমাদের 7 নম্বর প্রশ্নে কী দেওয়া আছে দুটি পরমাণুর মধ্যে সহযোজী বন্ধন ঘটে যখন, সহযোজী বন্ধন মানে কি যে দুইটি পরমাণু তাদের নিজেদের মধ্যে সমভাগে ইলেকট্রন ভাগাভাগি করে তাকে সমযোজী বন্ধন বলে। তো কী দেওয়া আছে ইলেকট্রনের স্থানান্তর ঘটে, স্থানান্তর তো ঘটে না, ভাগাভাগি ঘটে নিশ্চয়ই, ইকুয়াল শেয়ার অফ ইলেকট্রন ঘটে। তো 2 নম্বর দেওয়া আছে ইলেকট্রনের ভাগাভাগির ফলে, ঠিক আছে। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেওয়া আছে দুইটি পরমাণু অধাতু। তো দুইটি পরমাণু অধাতু আমরা কীভাবে বুঝবো? আমাদের চ্যাপ্টারের মধ্যে দেওয়া আছে, তোমরা যদি পড়ো ভালো করে দেখবে যে নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে আমাদের হাইড্রোজেন, এগুলো প্রত্যেকগুলি অধাতু এবং ওদের মধ্যে সিঙ্গল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড বা সম্পৃক্ত নানান ধরনের বিষয় দেওয়া আছে। তো দুইটি পরমাণু অধাতু হতে হবে যদি সমযোজী বন্ধন হয় এবং ইলেকট্রনের ভাগাভাগির ফলে, মানে কোভ্যালেন্ট বন্ড যদি ক্রিয়েট করতে লাগে দুইটি অ্যাটমসের মধ্যে তাহলে ওই দুইটি অধাতু হতে হবে এবং তাদের মধ্যে ইকুয়াল শেয়ার অফ ইলেকট্রন হতে হবে। তো অপশন সিটা হয়ে যাবে শুদ্ধ, কারণ 2 এবং 3 শুদ্ধ হয়েছে আমার। নেক্সট কোয়েশ্চেন আছে 8 নম্বর, সাধারণ উষ্ণতার তরল অবস্থায় থাকা ধাতু এবং অধাতু হলো। তো সাধারণ উষ্ণতার তরল অবস্থায় থাকা ধাতু অধাতু কোনটি আছে? পারদ হলো ধাতু এবং ব্রোমিন হলো অধাতু। আমাদের অপশনের মধ্যে একটু মানে কনফিউজ করার জন্য দিয়েছে যে ব্রোমিন এবং পারদ। তোমরা যদি এক্সামের মধ্যে একটু উড়াতাড়া করে মানে একটু ফাস্ট করার জন্য যদি ব্রোমিন এবং মার্কারি দিয়ে আসো তাহলে তো এটাই যা বুঝতেই পারছো কী হবে, যার জন্য একটু মানে স্থির মাথায় চিন্তা করে দেবে, কারণ ব্রোমিন ও পারদ তোমরা বলবে ঠিকই তো আছে, ব্রোমিনও আছে পারদও আছে, কিন্তু না, এখানে প্রথমে বলেছে ধাতু হলো পারদ এবং ব্রোমিন হলো আমাদের নন মেটাল বা অধাতু হবে। ঠিক আছে, তো অপশন ডি হয়ে যাবে 8 নম্বরের শুদ্ধ। নেক্সট যেটি কোয়েশ্চেন আছে সেটি হলো অ্যাজারশন রিজন দিয়ে আবার একটা আছে, সকল খনিজই আকরিক, এটি হলো উক্তি, সকল খনিজই আকরিক। আর কারণ দিয়েছে কি ধাতুগুলি আকরিক থেকে নিষ্কাশন করা হয়, ধাতুগুলি আকরিক থেকে নিষ্কাশন করা হয়, এটি তো ঠিক আছে, কিন্তু সকল খনিজই আকরিক এটা কিন্তু ঠিক নয়, কারণ সকল আকরিকই হবে খনিজ, কিন্তু সকল খনিজই যে আকরিক হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ সকল খনিজ থেকে আমরা ধাতু পাবো না, আর ধাতু না পেলে সেটাকে আমরা আকরিক বলতে পারবো না, যার জন্য আমাদের উক্তিটি হয়ে যাবে ভুল, কিন্তু কারণটি ঠিক আছে, যার জন্য অপশন ডি যেটি দেওয়া আছে এ ইজ ফলস অ্যান্ড আর ইজ ট্রু, মানে এ অসত্য কিন্তু আর সত্য, এটি হয়ে যাবে ঠিক। তো চলে আসি আমাদের নেক্সট প্রশ্ন কি আছে, নিম্নের কোনটি ধাতুর সক্রিয়তার সঠিক ক্রম? তো সক্রিয়তার সঠিক ক্রম বলতে গেলে আবার আমাদের চলে আসতে হবে আমাদের পেজ নাম্বার 50-তে। পেজ নাম্বার 50-তে কী দেওয়া আছে দেখো, সক্রিয়তার শ্রেণী মানে কী আছে দেওয়া, সবের উপরে দেওয়া আছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ফেরাম। তো ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ফেরাম এই সঠিক ক্রমটি কোন নম্বর অপশানে দেওয়া আছে দেখো, অপশন বিতে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ফেরাম, মানে সবের সবথেকে বেশি সক্রিয় হলো ম্যাগনেসিয়াম, তারপরে আছে অ্যালুমিনিয়াম, তারপরে জিঙ্ক, তারপরে ফেরাম, মানে 10 নম্বরের অপশন বি হয়ে যাবে সঠিক। তারপরে যেটি আছে আমাদের প্রশ্ন, এটা হলো ম্যাচ, কলাম এর সঙ্গে কলাম বি মানে বি ম্যাচ করতে হবে। তো এটার জন্য এটা হলো চ্যাপ্টার 4 থেকে নেওয়া একটা প্রশ্ন, কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপ টপিক থেকে।
প্রোপানলের সঠিক সংকেত কী হবে? কার্বন 3টি থাকতে হবে এবং তার সঙ্গে OH গ্রুপ থাকতে হবে, মানে 1-এর সঙ্গে যাবে আমাদের ডি অপশনটা। 2 নম্বর আছে প্রোপানোয়িক অ্যাসিড। নয়িক আমরা কোন সময় লাগাবো? মানে ওইক গ্রুপ কোন সময় যুক্ত হয়ে এসে যখন তার সঙ্গে COOH বা কার্বক্সিলিক গ্রুপ যখন যুক্ত হয়ে এসে, তার জন্য আমাদের প্রোপানোয়িক মানে 2 নম্বরের সঙ্গে এ যুক্ত হবে। প্রোপানেল, নেল মানে কি? CHO মানে অ্যালডিহাইড গ্রুপ যখন যুক্ত হবে, মানে 3-এর সঙ্গে যাবে বি এবং 4-এর সঙ্গে যাবে আমাদের সি। তো 1D 2A 3B 4C অপশনটি আছে আমাদের সিতে, তার জন্যে কোয়েশ্চেন নাম্বার 11-এর অপশন সি হয়ে যাবে শুদ্ধ। নেক্সট প্রশ্ন আছে 12 নম্বর। এটি একটু মানে সিচুয়েশন বেসড কোয়েশ্চন দিয়েছে বা কেস স্টাডি বেস যা বলে তোমাদের নতুন সিলেবাসে দেওয়া আছে যে মুন্নি দেখলো তার রান্না করা পাত্রটির নিচের দিকটা কালো হয়েছে, রান্না করার পরে নিম্নে দেওয়া কারকগুলি থেকে সঠিকটি চিহ্নিত করো। তো যদি আমাদের রান্নার পাত্রের নিচে যদি কালো কার্বন জমা হয়, তার মানে কি আমাদের যেটি রান্না করার যেটি ইন্ধন বা ফিউল যেটা আছে সেটির সম্পূর্ণ দহন হয়নি, মানে অসম্পূর্ণ দহন হয়েছে বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন দহন হয়েছে। বা সম্পৃক্ত হাইড্রোকার্বন দহন হলে কালো আমাদের দাগ পড়ে যদি অক্সিজেনের অভাব দেখা দেয়। তো এখানে অপশনের মধ্যে দেওয়া আছে যে হাইড্রোকার্বন অসম্পূর্ণ দহন, তো এটি হয়ে যাবে শুদ্ধ। অপশন A C D এগুলা ভুল হয়ে যায়। 12 নম্বরের অপশন বি হয়ে যাবে শুদ্ধ। নেক্সট কোয়েশ্চেন আমাদের আছে যে নিম্নের কোনগুলিতে দ্বিবন্ধনী আছে? তো দ্বিবন্ধনী থাকতে হলে আমাদের ডাবল বন্ড থাকতে হবে, মানে অসম্পৃক্ত দ্রবণ থাকতে হবে। তো অসম্পৃক্ত মানে ডাবল বন্ড সিঙ্গল বন্ড দুইটি আসে, কিন্তু আমাদের নাইট্রোজেন যেটি আছে, নাইট্রোজেন আমরা যদি চ্যাপ্টারে দেখি তাহলে দেখবো যে এটার মধ্যে আমাদের ট্রিপল বন্ড আছে। একটু যদি আমরা দেখি চ্যাপ্টারে দেখি এই দেখো নাইট্রোজেনের মধ্যে আছে হলো ট্রিপল বন্ড, অক্সিজেনের ডাবল বন্ড আছে, হাইড্রোজেনের আছে হলো সিঙ্গল বন্ড, ঠিক আছে। তো নাইট্রোজেনটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে, আমাদের অপশনে দেওয়া আছে 3টি, যার জন্যে 2, 3 আর 4। নাইট্রোজেন ক্যান্সেল করলে আমাদের 2, 3, 4 হয়ে যাবে শুদ্ধ, মানে অপশন বি হয়ে যাবে 13-এর শুদ্ধ উত্তর। নেক্সট প্রশ্ন দেওয়া আছে কি পর্যায়ের তালিকায় কোন একটি পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে নিম্নের দেওয়া কোন বিবৃতিটি সঠিক নয় বলেছে? ভালো করে এই জিনিসগুলো খেয়াল করবে যে সঠিক নয় বলেছে। মৌলগুলির ধাতবীয় গুণ কমতে থাকে, ঠিক আছে। তো এটি তো ঠিকই আছে, কারণ আমাদের বাঁদিকে সবগুলো ধাতু থাকে এবং ডান দিকে সবগুলো থাকবে লৌহ ধাতু, যে জন্য ধাতবীয় গুণগুলা বাঁদিক থেকে ডান দিকে যত যাবো আমরা ক্রমান্বয়ে কম বেশ, ঠিক আছে। যোজক ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে, নিশ্চয়ই বাড়বে, কারণ পারমাণবিক সংখ্যা বাড়ছে, ইলেকট্রন সংখ্যাও বাড়বে। পরমাণুগুলো সহজে ইলেকট্রন ত্যাগ করে, কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করেছি যে যদি বাঁদিক থেকে ডান দিকে যায় তখন এদের পরমাণুর সাইজ যেটা আছে সেটা ক্রমান্বয়ে কমে যাবে। আর পরমাণুর সাইজ ক্রমান্বয়ে কমে গেলে কী হবে? তার নিউক্লিয়াসের সঙ্গে সেই ইলেকট্রনের যেটি অ্যাট্রাকশন সেটা ক্রমান্বয়ে বাড়বে, এবং বাড়লে কি ইলেকট্রনগুলো সহজে ত্যাগ করতে পারবে না, যার জন্য অপশন সিটা ভুল হবে। তো আমরা প্রশ্নের মধ্যে বলেছি যে সঠিক কোনটি নয়, তো সঠিক ভুল উক্তিটি আমরা পেয়ে গেছি অপশন সি। তো 14 নম্বরের আনসার হবে সি। নেক্সট প্রশ্ন আছে 15 নম্বর কোয়েশ্চেন। 15 নম্বরে দেওয়া আছে যে ডবেরিয়ান সঠিক ত্রয়ী কোনটি? ডবেরিয়ানের সঠিক ত্রয়ী যদি বলে আমাদের, তাহলে আমাদের যেতে হবে চ্যাপ্টার 5-এর মধ্যে সুন্দর করে দেওয়া আছে ডবেরিয়ান ট্রায়েডের। দেখতে পারবে যে ডবেরিয়ান ট্রায়েডের মধ্যে কোনটি সঠিক ক্রম দেওয়া আছে? ক্যালসিয়াম, সিরিয়াম আর বেরিয়াম। এই যে ক্যালসিয়াম, সিরিয়াম আর বেরিয়াম, এটি হলো তোমার ডবেরিয়ানের সঠিক ত্রয়ী গঠন করে। তো এটি আছে অপশন সি এর মধ্যে। বাকিগুলা ডবেরিয়ান ট্রায়েডের সঠিক ক্রম গঠন করে না। এটা নিশ্চয়ই থিওরিতে তোমরা পড়েছো যে ডবেরিয়ান ট্রায়েড কীভাবে গঠন হয়, যে দুইটি এন্ডিংয়ে যে দুইটি এলিমেন্ট থাকবে সেই এলিমেন্টের অ্যাটমিক নাম্বারের সাম, মানে অ্যাভারেজটি হতে হবে আমাদের মিডলে যেটি অ্যাটম আছে তার সমান হতে হবে, এই জন্য। তো এটি একমাত্র সিতে দেখা যাচ্ছে, যার জন্য অপশন সি হয়ে যাবে শুদ্ধ। নেক্সট আমরা চলে আসলাম কোয়েশ্চেন নাম্বার 17-এর দিকে। এখানে দেওয়া আছে NaOH প্লাস এক্স এরো CH3COO মানে তার নাম হলো সোডিয়াম অ্যাসিটেট প্লাস জল, ঠিক আছে। তো এটা আমরা ডাইরেক্ট কোয়েশ্চেন এসেছে একটি রিয়াকশন থেকে চ্যাপ্টার 4-এর। যদি আমরা দেখি তাহলে দেখবো যে এই রিয়াকশনটার কথা বলা হয়েছে NaOH প্লাস CH3COO প্লাস H2, এটাকে আমরা সোডিয়াম ইথানোয়েট বা সোডিয়াম অ্যাসিটেটও বলা হয়, ঠিক আছে। তো আমাদের এক্সের জায়গা হবে CH3COOH বা ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে। তো ইথানোয়িক অ্যাসিডটা আমাদের কোথায় দেওয়া আছে?
কোয়েশ্চেন নাম্বার বিতে, কোয়েশ্চেন নাম্বার মানে অপশন নম্বর বি হয়ে যাবে শুদ্ধ। তারপর দেওয়া আছে 17 নম্বর প্রশ্নের মধ্যে, 17 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে প্রদত্ত চিত্রে দেওয়া এ বি সি এর নাম সঠিক ক্রম হবে। তো একটি ছবি দেওয়া আছে এবং সেখানের মধ্যে এ বি সি এরো চিহ্ন দিয়ে দেওয়া আছে, এগুলোর নামের সঠিক ক্রম লিখতে হবে আমাদের। তো এ মানে কি হবে, তো আমরা যদি বইয়ে যাই তাহলে আমরা দেখব যে এ মানে কোন জায়গায় দেওয়া আছে, এ মানে পুরো উপরের জায়গাটা। তো উপরের জায়গাটা মানে কি হবে আমাদের ফিউচার শ্যুট। ফিউচার শ্যুট মানে কি দেওয়া আছে আমাদের অপশনের মধ্যে, এ মানে দেওয়া আছে হলো রক্ষীকোষ, বি মানে দেওয়া আছে আমাদের বি মানে দেওয়া আছে পত্ররন্ধ্র এবং সি মানে দেওয়া আছে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটির এক্সাক্ট যেটি ডায়াগ্রাম সেটি হলো এটি। ঠিক আছে, তো প্রথমে আসবে রক্ষীকোষ অপশন এ, অপশন বিতে থাকবে পত্ররন্ধ্র এবং অপশন সিতে থাকবে ক্লোরোপ্লাস্ট। তো এই সঠিক ক্রমটি আমাদের দেওয়া আছে অপশন সিতে, রক্ষীকোষ, পত্ররন্ধ্র এবং ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, তো কোয়েশ্চেন নাম্বার 17-এর অপশন সিটি হয়ে যাবে শুদ্ধ। নেক্সট কোয়েশ্চেন আসছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 18-এর মধ্যে দেওয়া আছে মানুষের পাচনে কোন উৎসেচকটি শ্বেতসারকে ভেঙে মল্টেজে পরিবর্তন করে। তো শ্বেতসারকে ভেঙে মল্টেজে পরিণত করতে পারবে একটি উৎসেচকের নাম হলো অ্যামাইলেজ। অ্যামাইলেজ আছে অপশন এ, অপশন এটি হয়ে যাবে 18 নম্বর প্রশ্নের শুদ্ধ উত্তর। নেক্সট আছে আমাদের 19 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, কোন রক্তবাহিকাটি রক্তকে দেহ থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসে। তো সম্পূর্ণ দেহ থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তগুলা কোন অংশটি আমাদের হৃৎপিণ্ডে নিয়ে আসে, সেটি হলো শিরা। আর ধমনির কাজ হলো হৃৎপিণ্ড থেকে অক্সিজেন বাহিত রক্ত সম্পূর্ণ শরীরে বহন করে নেওয়া। ঠিক আছে, তো অপশন বি হয়ে যাবে 19 নম্বরের শুদ্ধ উত্তর। অপশন বি, কোয়েশ্চন নম্বর 20, কোয়েশ্চন নম্বর 20-র মধ্যে দেওয়া আছে যে হিমোগ্লোবিন অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে অক্সিজেন বহন করে। আর অপশন বিতে দেওয়া আছে হিমোগ্লোবিন অক্সিজেনের প্রতি আকর্ষণ খুব বেশি। তো কোনটি শুদ্ধ বিবৃতির আমাদের শনাক্ত করার জন্য বলেছে। তো এখানে দেখা যাচ্ছে যে অপশন এটিও শুদ্ধ আর বিটিও শুদ্ধ, যার জন্য অপশন সিটি হয়ে যাবে আমাদের শুদ্ধ। কারণ হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হলে অক্সিহিমোগ্লোবিন ফর্ম করবে এবং হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে খুবই বেশি আকর্ষণ থাকে, যার জন্যে রক্তের রং লাল হয় আমরা জানি। তো এটি হলো কোয়েশ্চেন নাম্বার 20-র শুদ্ধ উত্তর অপশন সি। নেক্সট আমরা যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 21-এর দিকে। তো নিম্নের কোন ক্রমটি আমাদের শরীরে থেকে মূত্র বের হওয়ার সঠিক পথ। তো মূত্র বের হওয়ার সঠিক পথটি হলো প্রথমে যাবে কিডনি, দেন ইউরেথ্রা, দেন ব্ল্যাডার, দেন ইউরেথ্রা। ঠিক আছে, তো বৃক্ক, মূত্রনলী, মূত্রথলি আর মূত্রপথ, এটি হলো সঠিক ক্রম হবে আমাদের কোয়েশ্চেন নাম্বার 21-এর। 22-তে দেওয়া আছে কি রাত্রিবেলা জলের পরিবহনে শিকড়ের চাপ গুরুত্বপূর্ণ। আর রোমান 2-তে দেওয়া আছে কি দিনের বেলা প্রস্রদিনের চাপ গুরুত্বপূর্ণ জল পরিবহনের জন্য। তো দেখা যাচ্ছে দুইটি শুদ্ধ, রাত্রিবেলা জল পরিবহন শিকড়ের চাপ গুরুত্বপূর্ণ আর দিনের বেলা প্রস্রদিনের চাপ গুরুত্বপূর্ণ পরিবহনের জন্য। তো 22-র অপশন এ হয়ে যাবে শুদ্ধ, যেখানে দেওয়া আছে রোমান 1 এবং রোমান 2 উভয়ই সত্য। নেক্সট দেওয়া আছে 23-তে কলাম এ এবং কলাম 2-র সঙ্গে ম্যাচ করার জন্য বলা হয়েছে। ম্যাচ করার জন্য আমাদের যদি বলা হয় তাহলে দেখব যে প্যানক্রিস থেকে আমাদের ইনসুলিন হরমোন নিঃসরণ হয়। ঠিক আছে, টেস্টিস থেকে টেস্টোস্টেরন নিঃসরণ হয়, ওভারিজ থেকে আমাদের ইস্ট্রোজেন হরমোন নিঃসরণ হয় এবং পিটুইটারি গ্ল্যান্ড থেকে গ্রোথ হরমোন নিঃসরণ হয়। তো এগুলো দেওয়া আছে A3, B4, C2 এবং D1 অপশন বিতে, যার জন্য 23-র শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন বিটি। ঠিক আছে, নেক্সট আমরা যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 24-এর দিকে। প্রতিবর্ত চাপের সঠিক ক্রম কোনটি। প্রতিবর্ত চাপের সঠিক ক্রম কোনটি। তো আমরা যদি বইয়ের দিকে দেখি তাহলে দেখব যে প্রথমে আছে আমাদের কি গ্রাহক, দেন আছে সংজ্ঞাবাহী নায়ু, দেন আছে সুষমনা নায়ু, দেন আছে আজ্ঞাবাহী নায়ু। তো এটি হলো সঠিক ক্রম 1, 2, 3, 4 আমি এখানে মার্কিং করে দিয়েছি। তো দেখবে যে কি আছে গ্রাহক, সংজ্ঞাবাহী, সুষমনা, আজ্ঞাবাহী, অপশন বিতে দেওয়া আছে, যার জন্য 24-এর অপশন বি হয়ে যাবে শুদ্ধ উত্তর। নেক্সট আছে 25, মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশ হলো। দেখো এখানে আমাদের একটু কনফিউজিং অপশন দেওয়া আছে, যদি একটু ফাস্ট করতে যাও এক্সামিনেশন হলে তাহলে এটা নিশ্চয়ই ম্যাক্সিমাম ছাত্রছাত্রীর ভুল হওয়ার সম্ভাবনা আছে। এখানে সেরিবেলাম দিয়েছে আর সেরিব্রাম দিয়েছে আর প্রমস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক। তো
কোনো ছাত্রছাত্রীরা সেরিবেলাম দেবে, কোনো সেরিবেলাম দেবে, কারণ মনে করবে যে এখানে আমাদের স্পেলিং মিস্টেক হয়েছে বা কোনো কিছু হয়েছে, কিন্তু এটা সঠিক উত্তর হলো সেরিবেলাম। লার্জেস্ট পার্ট অফ দ্য হিউম্যান ব্রেন ইজ সেরিবেলাম। এটা হলো সঠিক তার প্রনাউন্সিয়েশন আর সঠিক স্পেলিংও। হ্যাঁ, তো 25-এর অপশন এ হয়ে যাবে শুদ্ধ। 26-এর মধ্যে আবার এজারশনে কী দেওয়া আছে? বিবৃতির মধ্যে যখন লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করা হয় তখন ইহা ধীরে ধীরে বন্ধ হয়। আর কারণ দেওয়া আছে লজ্জাবতী গাছের পাতা স্পর্শ উদ্দীপনার প্রতি সাড়া দেয়। তো পরে তো লাগলো দুইটাই ঠিক আছে, যার জন্য অপশন এ এবং আর দুইটি শুদ্ধ এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, তো 26-এর অপশন হয়ে যাবে শুদ্ধ। নেক্সট আমরা যাচ্ছি 27 প্রশ্নের মধ্যে। পুরুষ এবং স্ত্রী জনন কোষের মিলনের ফলে সৃষ্টি হওয়া কোষটি হইল কি? জাইগোট। ঠিক আছে, ডাইরেক্ট কোয়েশ্চেন দিয়েছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো নেক্সট আছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 20। এখানে একটি ছবি দিয়েছে। আগে আমি যেটি ছবি দেখেছিলাম এটি হলো এই ছবিটির কথা দেখেছিলাম, একটু মিস্টেক হয়েছে। ছবিগুলো প্রায় সিমিলার, যার জন্যে মিস্টেক হয়েছে ঠিক আছে। তো আমরা এখন সেই ছবিটা দেখব যেটা আমরা আগে দেখেছিলাম। তো উপরে অপশন এতে দেওয়া আছে ভবিষ্যৎ কাণ্ড বা ফিউচার শ্যুট। ঠিক আছে, অপশন বিতে দেওয়া আছে বীজপত্র। ঠিক আছে, আর অপশন মানে সি যেটি দেওয়া আছে সেটি হলো ভবিষ্যৎ মূল। তো ভবিষ্যৎ কাণ্ড, বীজপত্র, ভবিষ্যৎ মূলের সঠিক ক্রম দেওয়া আছে আমাদের অপশন সি, যার জন্য 28-এর সঠিক অপশনটি হয়ে যাবে অপশন সি, ভবিষ্যৎ কাণ্ড, বীজপত্র আর ভবিষ্যৎ মূল। নেক্সট আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 29-এর দিকে। নিম্নে দেওয়া কোন জীবটির দ্বিবিভাজন হয়? ঠিক আছে, বাইনারি ফিশন যার হয় সেটি হলো একমাত্র অ্যামিবা। ঠিক আছে, তো 29-এর অপশন বি হয়ে যাবে শুদ্ধ। তারপরে আমরা চলে যাচ্ছি 30 নম্বর কোয়েশ্চেনের দিকে। নিম্নের কোনটি মেন্ডেলের দ্বিসংকরণ পরীক্ষার ব্যক্তরূপের অনুপাত? ব্যক্তরূপের অনুপাত মানে কি আছে? ডাইহাইব্রিড ক্রস করার পরে উনি কোন অনুপাতে পেয়েছিলেন? এটা হলো 9:3:3:1। ঠিক আছে, তো 30 হয়ে যাবে অপশন বি শুদ্ধ। নেক্সট আমরা চলে আসলাম কোয়েশ্চেন নাম্বার 31-এর দিকে। নিচের কোন বৈশিষ্ট্যটি পিতা মাতা থেকে সন্তানের দেহে প্রবাহিত হয় না? তো পিতামাতা থেকে সন্তানের দেহে প্রবাহিত হয় না এরকম একটি মাত্র অপশানে দেখা যাচ্ছে সাঁতারের কৌশল। সাঁতারের কৌশলটি নিশ্চয়ই পিতামাতা থেকে আসার কথা নয়। বাকি যেগুলো অপশন দেওয়া আছে যেমন কোঁকড়া চুল, বড় নাক বা চোখের রং, এগুলা ইনহেরিটেডই, মানে পিতামাতার থেকে নেক্সট জেনারেশনে এগুলা মানে ক্যারি হয়। তো অপশন ডি হয়ে যাবে 31-এর শুদ্ধ উত্তর, কারণ এটা ভুল হয়েছে আর ভুলটি আমাদের শনাক্ত করার জন্য বলে, যার জন্য এটি হয়ে যাবে শুদ্ধ। নেক্সট আছে 32-র মধ্যে দেওয়া আছে একটি চার্ট দেওয়া আছে। চার্টটি আমাদের চ্যাপ্টার 10 থেকে আলোক চ্যাপ্টার থেকে নিয়েছে। তো লক্ষ্যবস্তুর স্থান আর মানে পজিশন অফ অবজেক্ট আর পজিশন অফ ইমেজের কয়েকটা অপশন দেওয়া আছে। যখন ইনফিনিটি থাকবে অবজেক্টটা তখন তার ইমেজ ফর্ম হবে কোথায়? ইমেজ ফর্ম হবে ফোকাসে। আর যখন ফোকাসে যখন থাকবে অবজেক্ট তখন ইমেজ ফর্ম হবে অসীমে বা ইনফিনিটিতে ফর্ম হবে। ঠিক আছে, আর নেক্সট আছে ভাঁজ কেন্দ্রে যখন থাকবে অবজেক্ট তখন ইমেজ ফর্ম হবে ভাঁজ কেন্দ্রের মধ্যে। আর ফোকাস এবং মেরুর মধ্যে যখন থাকবে তোমাদের কী আছে বস্তু যখন থাকবে ফোকাস এবং মেরুর মধ্যে তখন ইমেজ ফর্ম হবে আয়নার পিছন দিকে। ঠিক আছে, তো A1, B3, C2 আর D4 মানে 32 অপশন বি হয়ে যাবে শুদ্ধ উত্তর। ঠিক আছে, তো এটা চার্টটা যদি ভালো করে পড়া থাকে তাহলে তোমরা নিশ্চয়ই এটা আনসার শুদ্ধ করে দিয়ে এসেছো পরীক্ষায়, আমি সম্পূর্ণ বিশ্বাসী। নেক্সট আছে 33 নম্বর প্রশ্নের মধ্যে একটি ডায়াগ্রাম দেওয়া আছে। সেই ডায়াগ্রামের মধ্যে এক্স মানে একটা লেন্স নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি। সেই লেন্সটি কী ধরনের লেন্স আমাদের শনাক্ত করতে হবে। তো দেখেই দেখা যাচ্ছে যে সরলরেখায় আলোকরশ্মি আসার পরে এগুলো ডাইভার্জ হয়ে গেছে, নিশ্চয়ই এগুলো ডাইভার্জিং লেন্স হবে। আর ডাইভার্জিং লেন্স মানে কি আছে? কনকেভ লেন্স। আর কনকেভ লেন্স এখানে অপশন দেওয়া আছে কি এক্স ইজ এ ডাইভার্জিং লেন্স, ঠিক আছে। ইট ইজ এ থিনার অ্যাট দ্য মিডিল, মানে এগুলো মিডিলটা একটু পাতলা থাকবে, ঠিক আছে। ইটস আদার নেম ইজ কনভেক্স লেন্স, না, যার মিডিলটা থিনার থাকবে এটাকে আমরা বলবো কনকেভ লেন্স। আর কনভেক্স লেন্সের মিডিল থাকবে থিকার, নট থিনার। তার জন্য অপশন 1 আর 2 হয়ে যাবে শুদ্ধ, এবং 1 আর 2 আছে দেওয়া অপশন এতে, যার জন্য 33 অপশন এ হয়ে যাবে শুদ্ধ। নেক্সট আছে আমাদের একটি অঙ্ক বলা যায়, আর
না বললেও চলবে। 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল লাইনে একটি ওষুধ খাড়া প্রতিবিম্ব গঠন করে, তবে লক্ষ্যবস্তুর অবস্থান হবে। এখানের মধ্যে আমাদের শুধু অবস্থান বলেছে, যার জন্য এখানের মধ্যে অপশনের মধ্যে কিছু নাম্বার দিয়ে কনফিউজ করার চেষ্টা করেছে। তো কনফিউজ না না হলে তোমাদের আনসারটি নিশ্চয়ই শুদ্ধ হবে। তো ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে, আর আমাদের বলেছে যে তার বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য বলেছে। তো যখন অবতল আয়নার ফোকাসে যখন বস্তু থাকবে, তখন তার আয়না থেকে যতটুকু দূরত্বে তোমার ফোকাস দৈর্ঘ্য থাকবে, ততটুকু দূরত্বে সেই বস্তুটির অবস্থান ততটুকু দূরত্বেই থাকবে, যার জন্য অপশন এ হয়ে যাবে শুদ্ধ। আয়না থেকে 15 সেন্টিমিটার দূরে। ঠিক আছে। তো নেক্সট আছে 35 নম্বর কোয়েশ্চেন। 35 নম্বর কোয়েশ্চেন আমাদের মেলানোর জন্য বলেছে কয়েকটি চোখের কয়েকটি অংশ দেওয়া আছে, এবং সেই চোখের অংশগুলোর নাম এবং তাদের কার্য দেওয়া আছে, মেলানোর জন্য বলেছে। তো ফার্স্টে দেওয়া আছে রেটিনা। রেটিনার কাজ হলো কি, অসংখ্য আলোক সংবেদ কোষ থাকে। রেটিনার মধ্যে অসংখ্য আলোক সংবেদী কোষ থাকে। মানে আলোকে সে সেন্স করতে পারে, যে সেন্সার লাগানো আছে আমাদের রেটিনাতে। তো এর সঙ্গে মিলে যাবে 3। নেক্সট আছে হলো চোখের মণি। চোখের মণির কাজ কি, চোখের মণির আকার নিয়ন্ত্রণ করা। পিউপিলের কাজ হলো চোখের মণির আকার নিয়ন্ত্রণ করা, চোখের ভিতরে প্রবেশ করা আলোকের পরিমাণ নিয়ন্ত্রণ করা। এটা একটু মিষ্টি হয়েছে। তো চোখের মণির কাজ হলো চোখের ভিতরে প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করা, যার জন্য বির সঙ্গে হয়ে যাবে 4। নেক্সট আছে আইরিস। আইরিসের কাজ হলো চোখের মণির আকার নিয়ন্ত্রণ করা। আর নেক্সট সিলিয়ারি পেশির কাজ হলো চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন করা। তো A3, B4, C1 আর D2 এটি হয়ে যাবে সঠিক ক্রম এই 35 নম্বর কোয়েশ্চেন, এবং এই সঠিক ক্রমটি দেওয়া আছে অপশন এতে, যার জন্য এটি হলো শুদ্ধ উত্তর। নেক্সট আছে আমাদের 36 নম্বর প্রশ্ন। 36 নম্বর প্রশ্নের মধ্যে একটি প্রিজমের ছবি দেওয়া আছে, এবং প্রিজমের মধ্যে কয়েকটি অংশের নাম এক্স, ওয়াই, পি, জেড এগুলো দিয়ে দেওয়া আছে, এবং সেগুলোর আমরা নাম লিখব। তো এক্সটি হয়ে যাবে আপতন কোণ, কারণ আলোক আপতিত হয়েছে। বি যেটি আছে, বি অপশানে দেওয়া আছে ওয়াইটি হয়ে যাবে নির্গমন কোণ। ঠিক আছে, বিটি হয়ে যাবে নির্গমন কোণ। সি নম্বরে দেওয়া আছে জেড মানে কোন জায়গা, জেড মানে হয়ে যাবে আমাদের বিচ্যুতি কোণ, মানে ডাইভারশন অ্যাঙ্গেল যেটা আছে সেটি হয়ে যাবে। ডেভিয়েশন অ্যাঙ্গেল যেটা আছে সেটি হয়ে যাবে বিচ্যুতি কোণ। আর পি যেটি দেওয়া আছে সেটি হয়ে যাবে আমাদের প্রতিসরণ কোণ। ঠিক আছে। তো A1, B3, C4, D2 এটি আছে আমাদের অপশন বিতে, তাই 36-এর অপশন বি হয়ে যাবে শুদ্ধ উত্তর। নেক্সট আছে 37। সাদা আলোককে 7টি রঙে বিভাজিত হওয়াকে বলে কি, আলোকের বিচ্ছুরণ। ডাইরেক্ট প্রশ্ন এসেছে, তো এটি শুদ্ধ হওয়ার কথা। নেক্সট এসেছে কোনটি জুলের তাপীয় প্রভাবের সঠিক সূত্র। জুলের তাপীয় প্রভাবের সঠিক সূত্র হয়ে যাবে I²RT। ঠিক আছে। নেক্সট আছে নিম্নের কোন সূত্রটি 1 ওয়াট বোঝায়। 1 ওয়াট, এটি একটু মিস্টেক হয়েছে তোমাদের, নিশ্চয়ই প্রশ্নের মধ্যে তোমাদের যে টিচার ছিলেন নিশ্চয়ই ঠিক করে দিয়েছেন। তো এটি আমিও দেখে প্রথমে মনে করেছিলাম আই, পরে একটু ভালো করে প্রশ্নটা পড়ার পরে বুঝলাম এটা 1 ওয়াট হবে। আই তো হওয়ার কথা নয়, আর প্রত্যেকগুলো যেখানে আই দেওয়া আছে এখানে 1 হবে। তো 1 ওয়াট মানে কি, 1 ভোল্ট আর 1 অ্যাম্পিয়ারের পূরণফলকে বোঝায় 1 ওয়াট। ঠিক আছে। নেক্সট আছে কোয়েশ্চেন নম্বর 40 নম্বর কোয়েশ্চেন যেটি আছে সেটির মধ্যে অ্যাজারশন এবং রিজন দেওয়া আছে। অ্যাজারশনে দেওয়া আছে কি, বিবৃতির মধ্যে ছোটো তারের রোধ দীর্ঘ তারের রোধ থেকে কম। রোধ কম মানে কি, কারেন্ট কন্ডাকশন বেশি হবে, কন্ডাকশন অফ কারেন্ট বেশি হবে। তো দীর্ঘ তার মানে লেংথের সঙ্গে কি রোধ ডাইরেক্টলি প্রপোর্শন, যদি লেংথ বাড়ে রোধ বাড়বে, আর লেংথ কমলে রোধ কমবে, মানে কারেন্ট প্রবাহটা বাড়বে, যার জন্য আমাদের অপশন এ হয়ে যাবে শুদ্ধ। ছোটো তারের রোধ দীর্ঘ তার থেকে কম, রোধ কম মানে কারেন্ট প্রবাহ বেশি। আর কারণ কি আছে, রোধ তারের দৈর্ঘ্যের সহিত প্রত্যক্ষ সমানুপাতিক, এটাও শুদ্ধ। এই জন্য অপশন এ হয়ে যাবে শুদ্ধ। এ এবং আর উভয় সত্য, এবং আর এ সঠিক ব্যাখ্যা। কোয়েশ্চেন নম্বর 40 অপশন এ হয়ে যাবে শুদ্ধ। নেক্সট আছে কোয়েশ্চেন নম্বর 41। ভারতে পরিবর্তী প্রবাহের কম্পনাঙ্ক হলো, দ্য ফ্রিকোয়েন্সিস অফ এসি ইন ইন্ডিয়া ইজ 50 হার্জ। এটি চ্যাপ্টার 13 থেকে এসেছে, ভালো করে পড়লে দেখবে 50 হার্জ। একটি সমতল আয়নার ক্ষমতা 0, তার ফোকাস দৈর্ঘ্যের মান কী হবে, অসীম, মানে ইনফিনিটি হবে তার ফোকাস দৈর্ঘ্যের মান।
ক্ষমতা যদি শূন্য থাকে তাহলে তার সমতল লাইনার যদি ক্ষমতা শূন্য থাকে তাহলে তার ফোকাস দৈর্ঘ্যের মান হবে কি অসীম। নেক্সট আছে কোয়েশ্চেন নম্বর 43। একটি বিশেষ প্রকার সৌরকোষের যোগান দেওয়া বিদ্যুতের পরিমাণ হলো 0.7 ওয়াট। এটি চ্যাপ্টার 14 থেকে এসেছে তোমাদের 0.7 ওয়াট। ঠিক আছে। কোয়েশ্চেন নম্বর সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন এই এমসিকিউ সিরিজের অ্যাসারশন রিজন দিয়ে আছে, এটাও চ্যাপ্টার 13 থেকে এসেছে। অ্যাসারশনে দেওয়া আছে সলিনয়েডের অভ্যন্তরের চুম্বক ক্ষেত্র সর্বত্র সমান। ঠিক আছে, চুম্বক ক্ষেত্র সর্বত্র সমান থাকে সলিনয়েডের ভিতরে। আর কারণ কি দেওয়া আছে, সলিনয়েডের অভ্যন্তরে চুম্বক ক্ষেত্র রেখাগুলো সমান্তরাল সরলরেখার মতো, যার জন্যেই তার প্রত্যেক জায়গায় চুম্বক ক্ষেত্রের যেটি এনার্জি আছে সব জায়গায় সমান আছে। তো অপশন এর মধ্যে দেওয়া আছে এ এবং আর উভয় সত্য এবং আর এ সঠিক ব্যাখ্যা। তো এটি হয়ে যাবে শুদ্ধ, কারণ দুইটি শুদ্ধ দেওয়া আছে এবং আরেকটি সঠিক ব্যাখ্যা। লাস্ট কোয়েশ্চেন এই এমসিকিউ সিরিজের যেটি দেওয়া আছে, নিচের কোনটি সুরক্ষার জন্য অমৃতা দেবী বিষ্ণুই নিজের জীবন উৎসর্গ করেছেন? তো নিজের জীবন উৎসর্গ করেছেন খেজড়ি গাছ বাঁচানোর জন্য। ঠিক আছে, তো এটি 1731 একটি মুভমেন্ট হয়েছিল, যে মুভমেন্টের মধ্যে অমৃতা দেবী বিষ্ণুই খেজড়ি গাছ বাঁচানোর জন্য একটি আন্দোলন করেছিলেন, যে আন্দোলন ওনার জীবন উৎসর্গ করেছিলেন, এবং এরপর থেকে এই গ্রামের নাম খেজরালি ভিলেজ নামে জানা যায়। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো করে এই প্রশ্নগুলা মিলিয়ে দেখবে যে তোমাদের প্রত্যেকের কয়টা শুদ্ধ গিয়েছে, বা কোনগুলা ভুল গিয়েছে, বা কোনগুলা শুদ্ধ গিয়েছে। আর আগামী মেট্রিক পরীক্ষার জন্য সবাইকে শুভেচ্ছা থাকলো। ভালো করে পড়ো মন দিয়ে, আর যেগুলা ঠিক হয়নি ঠিক করো, যার ঠিক আছে সেই কনসিস্টেন্সিকে কন্টিনিউ করো। আর একটি তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা ভিডিও দেখবে নিশ্চয়ই শেয়ার করবে, লাইক করবে, আর কমেন্টে জানাবে কার কতটা শুদ্ধ হয়েছে, কার কতটা ভুল হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ।